ভূতে বিশ্বাস করেন? এই অদ্ভুত একটা প্রশ্ন গোটা মানব জাতিকে দুটো ভাগে বিভক্ত করে দেয়। আর অদ্ভুত ব্যাপার এই যে এই দুই দল সুযোগ পেলেই এই বিষয় নিয়ে লড়ে যায়। আজ গল্পের ক্যানভাসেতে আপনাদের তেমনই এক বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুমন সিংয়ের কল্পনাকে উপস্থিত করেছি আমরা, যে কল্পনার নাম জমের বাঁশতলা। চলুন সেই ঘটনার সাক্ষী হয়ে আসি। সেখানে ভূত আছে কি না সে বিচার না হয় গল্পের শেষেই হবে। শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ নিবেদন, সুমন সিং রচিত জমের বাঁশতলা। গল্প পাঠে শুভঙ্কর। গল্পের সূত্রধার আমি, মানসী। চৈত্রের মাঝামাঝি হলে কি হবে? সূর্যের তেজে যেন সব ঝলসে দিয়ে যাচ্ছে। বেলা 11টার পর মাঠে কাজ করাই দুষ্কর। তাই নিতাই, হাবুল, পচারা মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা বট অশ্বত্থ গাছের বিশাল ছাওয়াটায় বসে বাঘবন্দি খেলছে আর শুকনো মুড়ির সাথে কাঁচা লঙ্কা চিবোচ্ছে। ওদিকে জগাই গাছে হেলান দিয়ে একটু জিরিয়ে নিচ্ছে। সেই কখন ভোরের আলো ফুটতে না ফুটতে মাঠে এসে কাজ করা শুরু করেছে ওরা। পরনে খাটো করে পরা ময়লা ধুতি, খালি গা, মাথায় গামছা জড়ানো, হাঁটু পর্যন্ত শুকিয়ে যাওয়া কাদা পায়ে শিবু গাছের ছাওয়াটায় এসে দম ফেলল। তারপর পাশের বিলের তাল গাছের গুড়ি ফেলা ঘাটে নেমে ঠান্ডা জল তুলে মুখে 2-3 বার ঝাপটা দিয়ে মুখ দিয়ে তৃপ্তিসূচক শব্দ করল। নিতাই সেদিকে তাকিয়ে বলল, কিরে শিবু, কোথায় ছিলি? সকালে তো মাঠে আসতে দেখলুম না, ভাবলুম বুঝি তুই আজ মাঠে আসিস নি। শিবু পায়ের কাদা ধুতে ধুতে বলল, আর বলিস নি, আজ গেছিলাম সেই বড় মাঠে ধান রুইতে। এই রোদে অদূর থেকে আস্তে আস্তে পেরানটা একেবারে বেরিয়ে গেছিল আর কি। পচা শুনে ভয়ে ভয়ে বলল, বড় মাঠে একাই? শিবু জলের ঘাট থেকে উঠে আসতে আসতে বলল, হ্যাঁ, কেন রে? হাবুল বলল, কেন জিজ্ঞেস করছিস আবার? তুই জানিস না? শিবু হাসল। তুই হাসছিস? সবাই জানে জায়গাটা মোটি ভালো না। আর তোরাও জানিস আমি ওসব ভূতে টুতে মোটে বিশ্বাস করি না। ভূত বলে কিছু হয় না, বুঝলি? ওসব তোদের ভীতু মনের বানানো গাল গপ্প। পড়নি তো খপ্পরে, যেদিন পড়বে ঠেলা বুঝবে। সেটাই তো কথা, একবার সামনে তো আসুক, বুঝিয়ে দি যাক আমরা আছি। তাও তো করে না। ওই শিবু, এসব নিয়ে মস্করা করিস নে, ওনারা সত্যি আসেন। গাছে হেলান দিয়ে বসে থাকা জগাই বলল, আছে তো বটে। এই কদিন আগে আমার মাসুতো দাদার বন্ধু রাতে কোন বিয়ে বাড়িতে একা একা ফিরতেছিল ওপারের ওই জমের বাঁশতলার রাস্তা দিয়ে। হঠাৎ নাকি বাঁশঝাড় থেকে একটা বাঁশ রাস্তার উপরে আপনা থেকে শুয়ে পড়ে, আর তাতে ধাক্কা খেয়ে সাইকেল নিয়ে ধপাস করে রাস্তায় পড়তে কারা যেন অন্ধকারের মধ্যে থেকে হিহি করে হেসে ওঠে। সেই শুনে সাইকেল ফেলে তারা নিয়ে দৌড় লাগায়। তারপর বাড়ি ফিরে সে কি জ্বর আর ভুল বকা, ওঝা টোঝা ডেকে ঝাড়ফুঁক করে তবেই কদিন পরে সুস্থ হয় বলে একটু দম নিল জগাই। ও বাবা, জমের বাঁশতলার পাশের কবরস্থানটা তো ভূতেদের ডেরা রে। ভূতেদের আবার ডেরা হয় নাকি হাবুল? আর জগাই, তোর ভূতের গপ্প শুনে তো হাসতে হাসতে পেটে ফেটে যাবে জোগাড়। তোর যদি এতই সাহস, জানা একবার রাত 12টার সময় জমের বাঁশতলার কবরস্থান থেকে ঘুরে আয় না, দেখি তোর কত দম। কিসব বলছিস জগাই? সবাই জানে ওটা খুব খারাপ জায়গা। তুই যেই নি শুনিস শিবুকে ওখানে যাওয়ার কথা বলছিস? আমি তোদের মতো ভীতু নয়,
আর এসব ভূত টুত মানি না। তা বল জগাই, কবে যেতে হবে? পাগলামি করিস নে শিবু। না থাক, তোকে যেতে হবে না। আরে বাবা, এসব আজগুবি গালগপ্পের ভয়টা তো তোদের মন থেকে দূর করার দরকার নাকি? আর যদি তোরা ঠিক হোস তাহলে ভূত দেখবো, তারপর তোরা ভূত নিয়ে যা বলবি সব মেনে নেব। না, তোকে যেতে হবে না। যেতেই দে না, শিখে হোক একবার, তারপর দেশব নিয়ে মস্করা করে বেরিয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আজ রাতেই যাব। আমিও যাবো তোর সাথে, একা তোকে যাইতে দেব না। না, আমি একাই যাব। তোরা শুধু বল যে সত্যি আমি গেছিলুম, সেটার প্রমাণ তোদের কিভাবে দিতে হবে। ঠিক আছে, তুই তাহলে ওই বাঁশঝাড় থেকে একটা কঞ্চি ভেঙে কবরস্থানে যে কোনো এক জায়গায় পুঁতে দিয়ে আসিস, কাল সকালে আমাদের নিয়ে গিয়ে দেখাস, তাহলে বিশ্বাস করে নেব। তাই হবে। ঠিক আছে, কাল সকালে তোদের নিয়ে গিয়ে দেখিয়ে দেবো পুঁতে আসা কঞ্চিটা। নিতাই আর পচা আপত্তি জানালেও ওরা জানে শিবু এরকমই ডানপিটে স্বভাবের, তাই ও যা করবে বলেছে সেটা করবেই। কথা মতো শিবু রাত 12টা নাগাদ পৌঁছালো জমের বাসতলায়। জনবসতি শূন্য জায়গাটা গ্রামের থেকে বেশ খানিকটা দূরে। মানুষজন সন্ধ্যের পরে খুব দরকার না থাকলে এদিকটা আসে না, হয়তো এই ভূতের ভয়েই। শিবুও কখনো আসেনি এদিকটায়। এদিক ওদিক তাকিয়ে মনে মনে বলল, জমের বাঁশতলা নামখানা সার্থক। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার, যেন কেউ সেই অন্ধকারের অন্ধকারত্বটা বজায় রাখবার জন্যই জোনাকিগুলোকেও ছুটি দিয়েছে। সে অন্ধকারের গাঢ়ত্ব এতটাই বেশি যে নিজের হাত পাগুলোও কষ্ট করে ঠাউর করতে হয়। মাথার ওপরের আকাশটা ঘন কালো মেঘের আড়ালে সমস্ত নক্ষত্রদের লুকিয়ে গুরুগম্ভীরভাবে কিসের যেন অপেক্ষা করছে। ঝিঝি পোকাগুলোরও যেন আজ অনেক দিন পরে ডাকার সুযোগ হয়েছে, তাই তারস্বরে ডেকে চলেছে তারা। মাঝে মাঝে সেই ডাকের সঙ্গে যুক্ত হচ্ছে নিশাচর অদ্ভুত সব পাখিদের ডাক। সব মিলিয়ে যেন মৃত্যুপুরীতেই দাঁড়িয়ে আছে ও। হঠাৎ শিবুর শরীর জুড়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায়। শ্রবণ ইন্দ্রিয় সহ শরীরের প্রতিটি লোম সজাগ হয়ে ওঠে, কারণ এই বিচ্ছিন্ন প্রায় প্রান্তরে সমস্ত পরিবেশ আলোড়ন সৃষ্টি করেছে একটা কান্নার শব্দ। চাপা ক্ষীণ কণ্ঠে কোনো দুধের শিশু কেঁদে চলেছে এক নাগাড়ে। শিবু প্রথমটায় ভয়ে আতঙ্কে কাঠ হয়ে রইল, তারপর নিজের স্নায়ুর ওপর সামান্য কর্তৃত্ব পেতেই হাতের টর্চ লাইটটা ফেলল সেদিকে, যেদিক থেকে শব্দটা ভেসে আসছে। তারপর অবাক হয়ে দেখল একটা মিশ কালো বিড়াল বাঁশঝাড়ের ভিতরে বসে ওরকম শব্দ করে ডাকছে, অর্থাৎ বিড়ালের কান্না। গায়ে আলো পড়তেই বিড়ালটা কান্না থামিয়ে মুখ ফিরে তাকালো একবার শিবুর দিকে, তারপর এক লাফে টর্চের আলোর বৃত্ত পেরিয়ে অন্ধকারে বাঁশবনের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। শিবু মনে মনে হাসল আর নিজেই নিজেকে বলল, ইস, কি বোকা আমি। তারপর টর্চের আলো ফেলে চারিদিকে দেখতে লাগলো। বাঁশবনের পাশে একটা ছোট্ট মাঠ মতো, সেটাকে ঘিরে এক বুক সমান ভাঙাচোরা পাঁচিল দেওয়া। শিবু বুঝল এটাই কবরস্থান। একটু এগিয়ে গিয়ে দেখলো ভিতরে যাওয়ার জন্য একটা ছোট্ট গেট। সেই গেট দিয়ে শিবু ভিতরে ঢুকতেই চোখে পড়ল কবরগুলো। আগাছা ও মাকড়সার বড় বড় জালে ভর্তি হয়ে আছে চারপাশ। গেট থেকে কিছুটা দূরে পাঁচিলের ধার ঘেঁষে একটা বিশাল শেওড়া গাছ, তার পাশে কয়েকটা তাল গাছ, শিমুল, ছাতিম গাছ পরপর দাঁড়িয়ে আছে। পাঁচিলের বেশিরভাগ জায়গাটাই ভেঙে পড়েছে, আবার কোথাও বা পাঁচিলের ইটের ফাঁক দিয়ে গজিয়ে উঠেছে ছোট ছোট গাছ। যেন কয়েকশো বছর এখানে কোনো মানুষের পা পড়েনি।
সমস্ত টর্চের আলো ফেলে ফেলে দেখল শিবু। হঠাৎ গাটা কেমন যেন ছমছম করে উঠল শিবুর। আর ঠিক সেই সময় কোথায় যেন একটা পেঁচা বিকট শব্দ করে ডেকে উঠল। হাওয়ার দোলায় বাসে বাসে ঘষা খেয়ে একটা শব্দ তৈরি হচ্ছে। শুনে মনে হয় কে যেন রাগে দাঁত কিড়মিড় করে উঠছে বারবার। মনের ভেতরে কে যেন বলে উঠল, শিবু ফিরে যা, বাঁচতে যদি চাস তবে এক্ষুনি ফিরে যা। শিবুর এবার একটু ভয় ভয় করতে লাগলো। মনে পড়ে গেল ওদের পাড়ার গোবিন্দ কাকার গলায় দড়ি দিয়ে মরার কথাটা। রক্তশূন্য মুখটা যেন ভেসে উঠল ওর চোখের সামনে। গায়ের লোম খাড়া হয়ে উঠল শিবুর। পরক্ষণেই ভাবল, ধুর, এসব ভূতের জন্য নয়, আমার নিজের মনেরই ভয়। তার থেকে বরং আমি যাই, ওদিকে প্রমাণ দেওয়ার জন্য যেটা লাগবে সেটা করি। বলে সেখান থেকে বেরিয়ে ধুতিটা হাঁটু পর্যন্ত তুলে বাঁশবনের ভেতরে ঢুকল শিবু। খুব সাবধানে শুকনো বাঁশ পাতার উপর পা ফেলে সশব্দে এগোতে লাগলো। কারণ এসব জায়গায় সাপের ভয় থাকে, সুতরাং পায়ের শব্দে সরে যাবে সেগুলো। মাঝে মধ্যে দু একটা কাঁচা বাঁশ হাতে পায়ে যখন ঠেকছিল, শিবুর মনে হচ্ছিল যেন মরা মানুষের শরীরের স্পর্শ সেগুলো। তারপর একটা শক্ত মতো 1 হাত লম্বা বাঁশের লাঠি ভেঙে নিয়ে বেরিয়ে এলো বাঁশবন থেকে। মনে মনে ভাবল, সবাই বলে নাকি শেওড়া গাছে ভূত থাকে, আজ তাই এই শেওড়া গাছটার নিচেই লাঠিটাকে পুঁতব। তারপর কবরস্থানে ঢুকে 1 হাতে টর্চ ও অন্য হাত দিয়ে সেই লাঠির সাহায্যে আগাছা ও মাকড়সার জাল সরিয়ে সেই শেওড়া গাছটার নিচে গিয়ে দাঁড়ালো শিবু। টর্চের আলোয় চারিদিকে ভালো করে দেখে নিয়ে ভাঙা পাঁচিল থেকে একটা ইট ছাড়িয়ে নেয়। তারপর টর্চটা নিভিয়ে পাশে রাখে। উপুর হয়ে বসে বাঁ হাতে লাঠিটা ধরে মাটিতে রেখে ডান হাতে ইট দিয়ে লাঠির মাথায় মারতে থাকে। একটু একটু করে লাঠিটা ছোট হতে থাকে, অর্থাৎ লাঠিটা মাটিতে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ বাদে লাঠিটা বেশ খানিকটা মাটিতে ঢুকে যাওয়ার পরে শিবু হাত দিয়ে লাঠিটা নাড়িয়ে দেখে একদম ভালোভাবে পুঁতে গেছে। শিবুর মুখে একটা বিজয়ের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবে, ভীতুদের দলকে এবার মোক্ষম জবাব দেওয়া যাবে। এসব ভাবতে ভাবতে মুখ তুলে তাকাতেই শিরদাঁড়া হয়ে বয়ে গেল এক হিম শীতল স্রোত। হৃৎপিণ্ডের গতির ভয়াবহতা এতটাই বেড়ে গেল যেন বুক ছেড়ে এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে মাটিতে পড়ে লাফাবে। শরীরের প্রতিটি স্নায়ুকোষ যেন বিকল হয়ে যাচ্ছে। তাল গাছের পাশের গাঢ় অন্ধকার ভেদ করে ওর দিকেই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে দুটো নীল জীবন্ত চোখ। গলা শুকিয়ে যায় ওর। তারপর হঠাৎ সেই দুটো চোখের পাশে জ্বলে ওঠে আরো দুটো চোখ, তারপর আরো দুটো। শিবু সারা দেহ ঘামে ভিজে ওঠে। ঠিক কতক্ষণ সেই অবস্থায় শিবু ছিল বলা যায় না, কিন্তু যখন সে প্রায় সংজ্ঞা হারাতে চলেছে, ঠিক সেই সময় চারিদিক আলোয় দিন করে আকাশ মাটি কাঁপিয়ে খুব কাছেই কোথাও ভীষণ শব্দ করে একটা বাজ পড়ে। এবং সেই আলোতেই শিবু দেখে তাল গাছের পাশে দাঁড়িয়ে কয়েকটা শেয়াল। আবার চারিদিকে অন্ধকার নামতেই জ্বলন্ত চোখগুলো কোথায় যেন মিলিয়ে গেল। তারপরে হঠাৎ একটা দমকা ঝোড়ো বাতাসে শেওড়া গাছ, তাল গাছ, পাশের বাঁশবন দুলে ওঠে। একটা ছপাস করে শব্দ করে কিছু একটা পড়ে, আর তারপর হুড়মুড় করে পাশের পাঁচিলটা ভেঙে পড়ে। সেই সঙ্গে শেয়ালগুলো একসঙ্গে ডেকে ওঠে খুব কাছেই। শিবু অসার দেহে কোনো রকমে জোর আনে। হাতের ইটটা পাশে ফেলে
তাড়াতাড়ি করে উঠে পেছন ঘুরে হাঁটতে যাবে, ঠিক সেই সময় অনুভব করলো তার ধুতির একটা কোণ কে যেন ধরে সজোরে টানছে পিছনের দিকে। শিবুর বুক শুকিয়ে যায়, সারা শরীরে একটা কাঁপুনি শুরু হয়, চোখ ঠিকরে বেরিয়ে আসে। শিবু পিছন ফিরে আর তাকাতে পারল না, হাত পা শিথিল হয়ে আসে, সমস্ত কিছু যেন থমকে যায়। তারপর শুধু একটা জোরে শ্বাস নিয়ে মাটিতে মুখ গুজে লুটিয়ে পড়ে শিবু। পরদিন সকালে হাবুল, নিতাই, পচা এসে দেখে শিবুর নিথর প্রাণহীন দেহটা পড়ে আছে জমের কবরস্থানের শেওড়া গাছের নিচে। খানিকটা দূরে একটা তাল পাতা পড়ে পাশের দেওয়ালটা ভেঙে পড়েছে। একটা ইট আর টর্চ লাইটটা শিবুর পাশে পড়ে এবং সেই ইটের পাশে একটা বাঁশের লাঠি মাটিতে বেশ খানিকটা পোতা, আর সেই লাঠির সাথেই শিবুর ধুতির একটা কোণ বেশ খানিকটা মাটিতে পুঁতে আটকে আছে। গল্পের ক্যানভাসেতে আজ আপনারা শুনলেন সুমন সিং রচিত জমের বাঁশতলা। গল্প পাঠে শুভঙ্কর। শিবুর চরিত্রে সুমন, জগাইয়ের চরিত্রে দীপাঞ্জন, হাবুলের ভূমিকায় সুরজিৎ, নিতাইয়ের ভূমিকায় সায়ন, পচার চরিত্রে অভিষেক। গল্পের সূত্রধার আমি, মানসী। পোস্টার আর্ট ডিজাইনিংয়ে সঙ্গীতা, এডিটিং ও সাউন্ড মিক্সিংয়ে সৌমেন। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার। আরো নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে নাও।